হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে? ভারতের সংবিধান ব্রিটেনের সংবিধানের আদলে তৈরি। ব্রিটেনে অর্থবিলের ক্ষেত্রে যেমন নিম্নকক্ষ অর্থাৎ কমন সভা সমস্ত ক্ষমতা ভোগ করে, তেমনি ভারতেও অর্থবিলের ক্ষেত্রে লোকসভার প্রাধান্য বিদ্যমান। অর্থাৎ ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা, তার প্রাধান্য বিদ্যমান। ব্রিটেনে লর্ডসভার মতো আমাদের রাজ্যসভার ক্ষমতা এক্ষেত্রে প্রায় নেই বললেই চলে। তবে আমাদের সংবিধানের একটি বিশেষত্ব হলো এখানে অর্থবিলের সংজ্ঞা খুব সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যা ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে দেখা যায় না। এবার অর্থবিলের সংজ্ঞা, অর্থবিল কাকে বলা হচ্ছে, এটা একটু প্রশ্নের মধ্যে অ্যাড করা হয়েছে। কারণ তোমরা এই যখন প্রশ্নটা পড়বে, যে পরীক্ষায় যদি পড়ে যে ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি, তখন ভূমিকাটা লিখবে এবং পাসের পদ্ধতি লিখবে। যদি বলে অর্থবিল কাকে বলে, তখন এই ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা তোমাদের দিতে হবে। তাই এটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। সংবিধানের 110 নম্বর ধারায় অর্থবিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। যে বিলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে একটি, কয়েকটি বা সবগুলি অন্তর্ভুক্ত থাকে তাকে অর্থবিল বলা হয়। 1 নম্বর হচ্ছে কোনো কর ধার্য বিলোপ, পরিবর্তন বা নিয়ন্ত্রণ। 2 নম্বর, ভারত সরকার কর্তৃক ঋণ গ্রহণ, ঋণের ব্যাপারে ভারত সরকার কর্তৃক প্রতিশ্রুতি দান। 3 নম্বর হচ্ছে ভারতের সঞ্চিত তহবিল অথবা আকস্মিক তহবিল থেকে অর্থ গ্রহণ ও ওই তহবিলে অর্থ প্রদান। তারপরে দেখো, পরে কি বলা হচ্ছে, 4 নম্বর হচ্ছে সঞ্চিত তহবিল থেকে অর্থ বিনিয়োগ। 5 নম্বর, কোনো ব্যয়কে সঞ্চিত তহবিলের ব্যয় বলে ঘোষণা অথবা সঞ্চিত তহবিল থেকে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি। নেক্সট, ভারতের সঞ্চিত তহবিল খাতে অর্থবিল অথবা ওই অর্থে তত্ত্বাবধান কিংবা কেন্দ্র ও রাজ্য সরকারের রাজ্য সরকারের হিসাব পরীক্ষা। 7 নম্বর আছে উপরের বিষয়গুলির সাথে সংশ্লিষ্ট যে কোনো বিষয়। দেখো, আবারও বলছি, যদি বলে যে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো, তাহলে এই সংজ্ঞাটা অর্থাৎ এই 7টা পয়েন্ট দেওয়ার কোনো দরকার নেই। যদি বলে থাকে যে অর্থবিল কাকে বলে সংজ্ঞা দাও এবং পাসের পদ্ধতি, তখন সংজ্ঞা বললে তবে এই 7টা পয়েন্ট তোমাদের কিন্তু দিতে হবে। এবার দেখো চূড়ান্ত সিদ্ধান্ত কি বলা হচ্ছে। দেখো, সংবিধানের 110 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো বিল অর্থবিল কিনা সে সম্পর্কে প্রশ্ন দেখা দিলে সেক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রতিটি অর্থবিল সম্পর্কে স্পিকার একটি প্রমাণপত্র বা সার্টিফিকেট দিতে হয়। স্পিকারকে একটা প্রমাণপত্র বা সার্টিফিকেট দিতে হয়। তারপরে হচ্ছে অর্থবিল ও অর্থ সংক্রান্ত বিলের মধ্যে পার্থক্য, এটাকে বোঝো। অর্থবিল ও অর্থ সংক্রান্ত বিল আপাত দৃষ্টিতে এক মনে হলেও এদের মধ্যে মৌলিক পার্থক্য আছে। যখন কোনো বিল 110 নম্বর ধারায় উল্লেখিত কোনো বিষয় থাকে তখন তাকে অর্থবিল বলা হয়। অন্যদিকে এই বিষয়গুলি ছাড়া অন্য যে কোনো বিলে যেখানে অর্থের প্রশ্ন জড়িত থাকে সেগুলিকে অর্থ সংক্রান্ত বিল বলা হয়। অর্থ সংক্রান্ত বিল যে কোনো কক্ষে উত্থাপিত হতে পারে এবং সাধারণ বিলের মতোই পাস হয়। এবার তারপরে বলা হচ্ছে, দেখো, অর্থবিল পাসের পদ্ধতি এটাকে বোঝো। অর্থবিল পাসের 3টি প্রধান পদ্ধতি বা স্তরে আলোচনা করা হয়েছে। প্রথম পর্যায়ে লোকসভায় উত্থাপন ও অনুমোদন হয়, এটাকে বোঝো। অর্থবিল কেবলমাত্র লোকসভায় উপস্থাপিত হতে পারে। রাষ্ট্রপতির সুপারিশক্রমে মন্ত্রীরা, বিশেষ করে অর্থমন্ত্রী, এই বিল উত্থাপন করে। সাধারণ বিল পাসের ক্ষেত্রে যেমন প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ,
কমিটি পর্যায়, কমিটি রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা এবং তৃতীয় পাঠের মাধ্যমে বিলটি গৃহীত হয়, তেমনি অর্থ বিলের ক্ষেত্রেও আলোচনার বিভিন্ন পর্যায়ে অতিক্রম করতে হয়। এবারে এই নোটসের পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা তোমরা কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়বে ভাবছো, সেক্ষেত্রে তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবারে সেকেন্ড যে পর্যায়টা আছে, অর্থাৎ দ্বিতীয় পর্যায় কি দেখো, রাজ্যসভার অনুমোদন। প্রথমে লোকসভায় উত্থাপন হলো, লোকসভা থেকে ঠেলে কোথায় পাঠাবে? রাজ্যসভা। সেটা বোঝো। লোকসভায় অনুমোদিত হওয়ার পর বিলটি রাজ্যসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়। রাজ্যসভা সেই বিল অনুমোদন করতে পারে অথবা কোনো পরিবর্তনের জন্য সুপারিশ করতে পারে, তবে লোকসভা সেই সুপারিশ গ্রহণ করতে পারে, নাও করতে পারে। এক্ষেত্রে লোকসভার সিদ্ধান্তই চূড়ান্ত। উল্লেখ্য, রাজ্যসভায় কোনো অর্থ বিল পাঠানো হলে রাজ্যসভাকে 14 দিনের মধ্যে সেই বিল লোকসভায় ফেরত দিতে হয়। এই সময়ের মধ্যে ফেরত না দিলে সেই বিল উভয় কক্ষ কর্তৃক গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হয়। তারপর হচ্ছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে কি, তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে কি বলা হচ্ছে? রাষ্ট্রপতির সম্মতি। এইভাবে বিলটি গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি ও স্বাক্ষরের জন্য তার কাছে পাঠানো হয়। সাধারণ বিল রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টের কাছে ফেরত পাঠাতে পারেন, কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে তিনি তা পারেন না। অর্থাৎ অর্থ বিল স্বাক্ষর করা রাষ্ট্রপতির নিছক আনুষ্ঠানিক ব্যাপার ছাড়া আর কিছু নয়। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর বিলটি আইনে পরিণত হয়। এবার মূল্যায়নে কি বলবে? সুতরাং দেখা যাচ্ছে যে অর্থ বিলের ক্ষেত্রে ভারতের লোকসভার একক প্রাধান্য বিদ্যমান। রাজ্যসভা এমনকি রাষ্ট্রপতি লোকসভার সিদ্ধান্তকে নাকচ করতে পারে না। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর।